আচ্ছা, আমি তোমাদের তো অর্গানিক পার্টটা পড়াচ্ছিলাম সেমিস্টার 2 এ। তোমরা নিশ্চয়ই জানো যে জিওসি পড়িয়েছি, মেকানিজম অনেকটা পড়িয়েছি। আগের দিন লাস্ট ক্লাসে অ্যালকেন পড়িয়েছি এবং স্টিরিওকেমিক্যাল পার্টটা, তার শহরস, নিউম্যান, তার প্রজেকশন ফর্মুলা, তার গ্রাফগুলো, এগুলো দেখিয়েছি। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। তারপরে আমি সময় বুঝে অবশ্যই করে বেনজিন অ্যান্ড টলুইন পড়াবো। ঠিক আছে? তাহলে আমাদের এখন ফার্স্ট আমরা শুরু করছি। তোমাদের সেমিস্টার 2 তে হাইড্রোকার্বন আছে, তোমরা নিশ্চয়ই জানো। হাইড্রোকার্বনের আন্ডারে অ্যালকেন, অ্যালকেন, অ্যালকাইন, বেনজিন অ্যান্ড টলুইন, মানে ব্রাঞ্চেন যদি বেনজিন রিং এ থাকে সেটা। ঠিক আছে? তো শুরু করলাম আমরা অ্যালকিন ডাবল বন্ড। তো শুরু করবার আগে তাহলে আমরা কি পড়াচ্ছি? অ্যালকিন আজকে আমরা পড়াবো অবশ্যই করে। একদম শুরুতে একটু যদি রিভাইজটা করে নি, তোমরা বহুবারই জানো যে এর স্ট্রাকচারটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা পাই বন্ড থাকে এবং এর হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp2, স্ট্রাকচার হচ্ছে প্ল্যানার। আমি জাস্ট একবার শুরু করব তাই বলে দিচ্ছি। বন্ড ডিস্টেন্স হচ্ছে 1.33 অ্যাংস্ট্রম ইউনিট, আর বন্ড অ্যাঙ্গেল ন্যাচারালি তোমরা জানো হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে? এইটা। আচ্ছা, এরপরে হচ্ছে নমেনক্লেচারে তো ডাবল বন্ডের জন্য ইন আসে। যদি মোর দ্যান ওয়ান ডাবল বন্ড হয় তাহলে অ্যালকা ডাই ইন। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে ট্রিপল বন্ডও অ্যালকা ট্রাই ইন হবে, মোর দ্যান হলে অ্যালকা হবে। ঠিক আছে? তো আমি একেবারে প্রিপারেশনে চলে যাচ্ছি, কেননা আমাকে খুব কম্প্যাক্ট ভাবে তোমাদের সামনে পরীক্ষা চলে এসছে, জিনিসটাকে পড়িয়ে দিতে হবে। ঠিক আছে? কেননা নমেনক্লেচার প্রচুর করানো আছে, আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো। ঠিক আছে? তো আমি জাস্ট প্রিপারেশন স্টার্ট করলাম। আমি বারবারই বলছি যে তোমাদের একবার ফিরে দেখে নেবে যে নমেনক্লেচারের পার্টটা কি। তো সেইটা প্রিপারেশন। তো বুঝতে পারছো আমরা কি করব? আনস্যাচুরেশন করব, আনস্যাচুরেটেড কম্পাউন্ড। এটা স্টার্ট হলো আনস্যাচুরেটেড কম্পাউন্ডের ডাবল এবং ট্রিপল বন্ড। তো তার মানে আমি স্যাচুরেটেড কম্পাউন্ডকে আনস্যাচুরেটেড করব। তার মানে মোস্ট অফ দ্য রিয়াকশন আমার কি হবে? এলিমিনেশন রিয়াকশন হবে। তো সো আমি যেভাবে খুব কম্প্যাক্ট ভাবে পড়াচ্ছি, জাস্ট পরীক্ষার আগে তোমাদের দেখে নিতে সুবিধা হবে সেই জন্য। ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে গিয়ে অ্যালকোহল, অ্যালকোহল টু অ্যালকোহল টু অ্যালকিন। ঠিক আছে? অ্যালকোহল টু অ্যালকিন। তো এটা হচ্ছে আমার ফোকাস, অ্যালকোহল টু অ্যালকেন। এটা আন্ডারে আমি দুটো রিয়াকশন, দুটো টাইপ করাবো। ফার্স্ট টাইপ হচ্ছে গিয়ে যে কোনো অ্যালকোহল, ফার্স্ট আমি 1 ডিগ্রি অ্যালকোহল বলছি। তোমরা এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি তোমরা অলরেডি জেনে গেছো। ঠিক আছে? এটা আমি 1 ডিগ্রি অ্যালকোহল বলছি, মানে OH যে কার্বনের সাথে অ্যাটাচ সেটা একটা কার্বনের সাথে অ্যাটাচ। ঠিক আছে? এই 1 ডিগ্রি অ্যালকোহলকে আমার রিয়েজেন্ট মুখে বলছি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, অবশ্যই করে 160 অর 65 টু 180 ডিগ্রি সেলসিয়াস। এখানে টেম্পারেচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ 1 ডিগ্রি অ্যালকোহলে যদি টেম্পারেচারটা কম দেওয়া হয় 140 টু 45 ডিগ্রি, তাহলে অ্যালকিনের পরিবর্তে আমাদের ইথার হয়ে যায়। ঠিক আছে? ওটা অবশ্যই আমরা 12 এ পড়াবো। অ্যালকিল মানে হচ্ছে ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন হবে। কি হবে? ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH নিয়ে H2 বেরোবে। তাহলে আমার কি হবে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড গ্রেটার দ্যান 160 অর 165 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে কি হবে? সেটা হচ্ছে গিয়ে প্রোপিন হবে, CH3 CH ডাবল বন্ড CH2। আচ্ছা, এর জায়গায় কিন্তু আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের জায়গায় আমরা সিরাপি ফসফরিক অ্যাসিড এন্ড হিট দিতেই পারি। বারবার বলছি এই টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই টেম্পারেচারের যদি কম টেম্পারেচার হয় তাহলে ধরো আমি উম, আমি আমি যদি এখানে আহ, আহ, আমি যদি এখানে একটা এরম করে লিখি, অ্যাকচুয়ালি আমার H2O বেরোয়। এটা কিন্তু আমি অবশ্যই মেকানিজম একবার দেখাবো। এইটা বেরোয়, অর্থাৎ এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন। আর এটাই যদি টেম্পারেচার
ডিহাইড্রেশন, ঠিক আছে? প্রসেসটা হচ্ছে ডিহাইড্রেশন, অ্যালকোহল থেকে এটা হলে অবশ্যই প্রসেসটা হচ্ছে ডিহাইড্রেশন, ঠিক আছে? তো আমি এটাই যদি টেম্পারেচার কম হয়, জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে 145 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, দেন কেসটা হয়ে যায় হচ্ছে ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। এটা অবশ্যই করে আমি এখন বললাম, এটা 12 এর পার্ট, অর্থাৎ দুটো মলিকিউল থেকে জল বেরোবে এবং বেরিয়ে রিয়েজেন্ট কিন্তু সেম, অর্থাৎ টেম্পারেচারটা কম দিলে আমার হয়ে যাবে ডাইইথাইল ইথার। তো আমি এটা এত কেন বললাম যে এই টেম্পারেচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেম্পারেচারটা 165 টু 180 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হবে, ঠিক আছে? তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এর থেকে অ্যালকিন পেলাম, এর বদলে আমরা সিরাপি ফসফরিক অ্যাসিডও দিতে পারি, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই 1 ডিগ্রি না হয়ে আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল করি, তো নাম্বার 2 হচ্ছে মানে এর আন্ডারে আমার চলছে 2 ডিগ্রি অ্যালকোহল, CH3 CH CH2 CH3 and CH3 and CH2, অ্যাকচুয়ালি 2 ডিগ্রি না, এটা আইসোপ্রোপাইল গ্রুপ, অর্থাৎ অ্যালকেন যেটা হবে এই রকম হয়। তাহলে এই হাইড্রোজেনটা মানে এখানে টেম্পারেচারটা কিন্তু কম লাগবে, এবং কত কম লাগবে না, আমার টেম্পারেচারটা প্রায় 50% সালফিউরিক অ্যাসিড দিলেই চলবে, এবং টেম্পারেচারটা নেমে আসবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবং এর থেকে এই OH আর এই H গিয়ে আমার কম্পাউন্ড, এটা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি অ্যালকোহল নয়, এটা আমরা বলতে পারি এখানে একটা আইসোপ্রোপাইল ইউনিট আছে, ওটা আমার, হ্যাঁ, তো CH2 CH3 ডাবল বন্ড CH2 হবে। এবং এই একই জিনিস যদি আমার এটা 3 ডিগ্রিতে থাকে, হ্যাঁ, তো তাহলে আমার এই টেম্পারেচারটা এবং 30% সালফিউরিক অ্যাসিড দিলেই হবে, এবং দিলে দেখা যায় যে, এবং অ্যাকচুয়ালি রিয়াকশনটা এত ইজি হয়, আমি নিশ্চয়ই কারণটা বোঝাবো। আমার এই হাইড্রোজেনটা র্যাদার আমার এরকমও হতে পারতো, CH3 CH2 CH2 CH, অ্যাকচুয়ালি আমি বোঝাতে চেয়েছিলাম এইটাই OH, মানে এটা থেকে এটা অনেক ভালো এক্সাম্পল এটা এক্ষেত্রে দেওয়ার জন্য, যে আমার এই OH2 প্লাস আমার ডাবল বন্ডটা হয়ে যাবে হচ্ছে CH3 CH2 CH2 and CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? এই সেন্সে আমি বলেছিলাম, এটাই প্র্যাকটিক্যালি এটার এক্সাম্পল যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এইটা আলটিমেটলি কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলই হয়ে যাচ্ছে, হ্যাঁ? আমরা এই টেম্পারেচারটা যদি আমি এখানে কেটে দিই, এবং এটা হচ্ছে সেম অ্যাজ আমি এটা কিন্তু আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডই লিখছি। অ্যাকচুয়ালি যে কেসটা আমি বলতে গেছিলাম সেটা হচ্ছে ফর এটা 50% সালফিউরিক অ্যাসিড আর টেম্পারেচারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এবং সেম কেস যদি দেখো, এগুলো যে মানে এগুলো খুব দরকার লাগে কোথায় জানো তো, যে আমি যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিই তখন তোমাকে এগুলো খুব কনসিডার করতে হবে। দেখো, OH যে কার্বনের সাথে অ্যাটাচ সেটা তিনটে কার্বনের সাথে, মানে এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তো এই ক্ষেত্রে আমার এটা 30% সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার খুব সামান্য হিট দিলে আমার রিয়াকশনটা হয়ে যায় হচ্ছে CH3 CH2 CH3 and ডাবল বন্ড CH2। তো এই ডিহাইড্রেশন প্রসেসটা 3 ডিগ্রি অ্যালকোহল অনেক ভালো করে দেন 2 ডিগ্রি অ্যালকোহল and then 1 ডিগ্রি অ্যালকোহল। এই জিনিসগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে বারবার, যখন তোমরা MCQ বা বিভিন্ন কোয়েশ্চেন সলভ করবে তখন এই ব্যাপারটা মনে রাখতে হবে। আচ্ছা, এত যখন বলছি তো তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে কেন এই রিয়াকশনটা এত কেন ইজি হয়, তাহলে তোমাদের ছোট্ট করে আমাকে একটুখানি কিন্তু মেকানিজম পার্টটা বলতেই হবে, ঠিক আছে? তো আমরা কি দিচ্ছি, আমরা মূলত
আমরা যে কোনো আমি একটু মেকানিজম পার্টটা অল্প করে বলে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে, যে আমি বলবো তোমরা এবার মানবে কেন, যে কেন ব্যাপারটা হচ্ছে। যে আমার যদি এইটা CH3 ধরে নিয়ে, এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহলকে আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিচ্ছি, আমি জাস্ট টেম্পারেচার বলছি না, অ্যাকচুয়ালি কি দিচ্ছি, আমরা H+ দিচ্ছি। আমার এই লোন পেয়ারটা এই H+ কে নিলে আমার কি হয়, CH3 CH3 অ্যান্ড OH2+ হয়। আচ্ছা, এটা অনেকটা অ্যাসিড বেস রিয়াকশন, সাধারণত এটা রিভার্সিবল প্রসেস হয়, ঠিক আছে। দেন হচ্ছে ফরমেশন অফ কার্বনিয়াম আয়ন। ফরমেশন অফ কার্বনিয়াম আয়ন হচ্ছে গিয়ে এই H2 বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, CH3 ঠিক আছে। এইটা হচ্ছে আমার এই রিয়াকশনে ইন্টারমিডিয়েট। অ্যান্ড দেন কি হবে, নেক্সট হচ্ছে এলিমিনেশন অফ, কেন এটা অ্যাসিড ক্যাটালাইজড রিয়াকশন, অর্থাৎ যে H+টা নিয়েছিল সেই H+টাকে থেকে ফিরিয়ে দিতে হবে। তো দেন আমার কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন এই -H গিয়ে আমি আমার রিকোয়ার্ড অ্যালকিন পাবো। তো একটা জিনিস দেখো, আমি ইচ্ছা করে 2 ডিগ্রি অ্যালকোহলকে নিলাম, তাহলে অবশ্যই দেখো ইন কেস অফ 2 ডিগ্রি অ্যালকোহল আমার যেটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে সেটা কিন্তু 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, and 3 ডিগ্রি অ্যালকোহলে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তো আমরা নিশ্চয়ই করে জানি যে স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট যে কোনো রিয়াকশনে এটা একটা বড় মানে একটা তার সিগনিফিকেন্স প্রচন্ড। হ্যাঁ, তো আমি অনেকবার বলেছি যে ইন্টারমিডিয়েট যত বেশি স্টেবল হবে তো তত আমার ট্রানজিশন মানে এনার্জিটা, অ্যাক্টিভেশন এনার্জি কম হবে এবং রিয়াকশনটা ভালো হবে। তো দ্যাট ইজ ওয়াই আমার 3 ডিগ্রি কেন ভালো রিয়াকশন করে, বিকজ ইন কেস অফ 3 ডিগ্রি অ্যালকোহল ইন্টারমিডিয়েট ইজ 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, and then in case of 2 degree intermediate is 2 degree carbonium ion, in case of 1 degree alcohol intermediate is 1 degree carbonium ion. And we know that the stability of carbonium ion is 3 degree, carbonium ion is greater than 2 degree and greater than 1 degree. That is why এই অর্ডারটা আছে। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর ছোট্ট করে মনে রেখে দেবে যে আমার টেম্পারেচার এখানে খুব ইম্পর্টেন্ট। টেম্পারেচারটা 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা, আমি বলতে চাচ্ছিলাম গল্পটা অন্যরকম। হ্যাঁ, তো এটা ক্লিয়ার হয়েছে আশা করছি তোমাদের, এবং মেকানিস্টিক পাথওয়েটাও তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো তাহলে অ্যালকোহল টু অ্যালকিন আমরা পড়বো। সেকেন্ড হচ্ছে অ্যালকোহল টু অ্যালকিনের অ্যালকোহল টু অ্যালকিনে আরেকটা রিয়েজেন্ট আছে, সেটা হচ্ছে অ্যালকোহল টু অ্যালকিনে আরেকটা রিয়েজেন্ট আছে নাম্বার 2, সেটা হচ্ছে যে কোনো, আমি এটা খুব সিম্পল কেস বলছি, যে ইথানল ভেপার অ্যালুমিনা অ্যানহাইড্রাস Al2O3 এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অ্যালকোহলটা আমার এখানে ভেপার স্টেটে থাকবে, হ্যাঁ, অ্যালুমিনা থাকবে, এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড হলে খুব সিম্পল কেস ডাবল বন্ড CH2 হয়। তো তাহলে অ্যালকোহল টু অ্যালকিন একটু ডিটেইল বললাম, যেখানে আমার হাইড্রেশন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিহাইড্রেশন, আর এটা জাস্ট একটা বলে রাখলাম, ঠিক আছে। নেক্সট কেস হচ্ছে নাম্বার 3 হচ্ছে ডিহাইড্রো হ্যালোজেনেশন। এটাও খুব ইম্পর্টেন্ট, ডিহাইড্রো হ্যালোজেনেশন। আচ্ছা, কেমন ভাবে তোমরা দেখো, ডি মানে হচ্ছে মাইনাস, হাইড্রো এবং হ্যালোজেনেশন, তার মানে তোমাদের কাছে ক্লিয়ারই হচ্ছে যে আমি এখানে অ্যালকিন তৈরি করব ফ্রম অ্যালকিল হ্যালাইড টু, তো সো এই কনভার্সনটা হবে হচ্ছে অ্যালকিল হ্যালাইড টু অ্যালকিন, অ্যালকিল হ্যালাইড টু অ্যালকিন। এখানে রিয়েজেন্ট কি, এখানে রিয়েজেন্ট হচ্ছে, দেখো তোমরা যখন পড়তে পড়তে না লিখবে, তাহলে লিখলে জিনিসটা মনে থাকবে, আর এইভাবে জিনিসটা মনে রাখবে যে কি যেন ছিল, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিনে কি রিয়েজেন্ট ছিল, রিয়েজেন্ট হচ্ছে ইথানোলিক, মানে অ্যাকচুয়ালি অ্যালকোহলিক পোর্শনে ইথানোলিক ব্যবহার করা হয়, ইথানোলিক কস্টিক পটাশ।
তো ইথানলিক KOH যেখানে কস্টিক পটাশ, দেখো ইউজুয়ালি আমরা সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তো এখানে প্র্যাকটিক্যালি সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমি দিইনি। রিয়াকশন যে হয় না তা নয়, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড ইথানলে অত্যন্ত বেশি সলিউবল, সো KOH অনেক বেটার রিয়াকশন করে। তো যেটা বেটার সেটা মনে রাখা তো অসুবিধা নেই। তো ইথানলিক KOH এই রিয়াকশনটাও একটা এলিমিনেশন রিয়াকশন, ঠিক যেমন করে সাবস্টিটিউশন রিয়াকশনে SN1 SN2 করেছিলাম, এলিমিনেশন রিয়াকশন আমি বলেছিলাম যে E1 এবং E2 হয়। তো এলিমিনেশন ইউনিমলিকুলার, এলিমিনেশন বাইমলিকুলার। তো এই রিয়াকশনটা প্র্যাকটিক্যালি E2 প্রসেসে হয়, আমি জাস্ট জানিয়ে রাখলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও আমার কি হবে, যে কোনো অ্যালকিল হ্যালাইড আমি যদি নিয়ে CH অ্যান্ড CH2Cl নি, CH2Cl নি, তো তাহলে একে যদি আমি অ্যালকোহলিক কস্টিক পটাশ দিয়ে, তাহলে এইটা এখানে যাবে এবং এটা বেরিয়ে আসবে। তাহলে আমার কি হবে, আমার হবে হচ্ছে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও ঠিক যেমন করে অ্যালকোহলের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল ভালো রিয়াকশন করে দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রেও কিন্তু 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বেটার রিয়াকশন করে দেন 2 ডিগ্রি অ্যান্ড দেন 1 ডিগ্রি। ওকে, ঠিক আছে। তো তাহলে এখানে একটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইখানে এটা একটা খুব ফোকাস ব্যাপার যে অ্যালকোহলিক, তো তোমাদের মনে হতে পারে যে অ্যাকোয়াস হলে কি হবে, মানে এটা কেন আমি বলছি যাতে ভুল না করো। অ্যাকোয়াস হলে আমরা সেটা 12-এ পড়বো, যখন 12-এর ফার্স্ট চ্যাপ্টারটাই তো অ্যালকিল হ্যালাইড অ্যান্ড অ্যারাইল হ্যালাইড থাকে। তো অ্যালকোহলিক হলে এটা এলিমিনেশন রিয়াকশন হয়, রিয়াকশন পাথওয়েটা হয় E2। তো এটাই যদি আমার অ্যাকোয়াস হয়ে যায়, ধরো CH2, আমি জাস্ট সিম্পল ভাবে বললাম অ্যাকোয়াস KOH নি, তাহলে আমার এলিমিনেশন রিয়াকশনের বদলে আমার এটা সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে যায়। নিশ্চয় করে অনেক বেশি ভাবে আলোচনা করব, তাও তোমাদের তো অল্প কৌতূহল হতেই পারে, তাই জন্য জাস্ট বলে দিচ্ছি যে অ্যাকোয়াস মানে জল অনেক বেশি পোলার রিয়েজেন্ট, এবং এই পোলার রিয়েজেন্টে KOH দের সলিবিলিটি অনেক বেশি থাকে, এবং এখানে OH মাইনাস ফ্রি থাকে সাবস্টিটিউশন রিয়াকশন করার জন্য রাদার দ্যান এলিমিনেশন রিয়াকশন করার জন্য, ঠিক আছে। তো এটা আমি জাস্ট বললাম কোনটাকে খেয়াল রাখার জন্য, রিয়েজেন্টটা ভুলেও যেন অ্যালকিন তৈরি করবে কিন্তু অ্যাকোয়াস না হয়, ঠিক আছে, অ্যাকোয়াস না হয়। আশা করি বুঝতে পেরেছো। আবারও বলছি, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ভালো রিয়াকশন করে দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি, এবং লাইক একদম অ্যালকোহলের মতন। আচ্ছা, এইবারে আমি দুটোকে একসাথে করে আমি একটু বলছি, দাঁড়া, একটা খুব সুন্দর খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যে সেটা হচ্ছে গিয়ে, ধরো এটা অ্যালকোহলের ক্ষেত্রে এবং অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, যে ধরো আমার CH2CH3, এটা কি, এটা হচ্ছে 2-ক্লোরোবিউটেন। তো একে যদি আমি অ্যালকোহলিক কস্টিক পটাশ দিয়ে, আবারও বলছি কস্টিক পটাশই প্রেফারেবলি দেওয়ার চেষ্টা করবে। কোথাও যদি দেখো যে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ভুল নয়, কিন্তু রিয়াকশনটা ভালো হয় না, অত ভালো হয় না, ঠিক আছে। তো এইখানে দেখো এর রেসপেক্টে এর পাশেও একটা হাইড্রোজেন আছে, এর রেসপেক্টে পাশেও একটা হাইড্রোজেন আছে। তো আমি আমি যদি এইটা বার করি, তাহলে আমার প্রোডাক্টটা হবে হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH3, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে বিউট টু ইন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবারে যদি আমি এইটা বার করি, তাহলে আমার প্রোডাক্টটা হবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 and CH3, দ্যাট ইজ বিউট ওয়ান ইন। এখন ব্যাপারটা হচ্ছে আমি কি করব। আচ্ছা, এমনি আমি জানাচ্ছি, অবশ্যই করে জানাচ্ছি, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, অবশ্যই বোঝাবো, না বুঝিয়ে তো আমি বলবো না। আর এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। এবার কেন কেন
তো এখানে একটা সেইট জেফ রুল আছে, সেইট জেফ রুল আছে, সেইট জেফ রুল। সেইট জেফ রুলটা বলছে যে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন অর অলিফিন ইজ স্টেবল ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ মেজর ওয়ান। ঠিক আছে, তো আমি তাহলে বলি মোর সাবস্টিটিউটেড অ্যালকিন বলতে আমরা কি বুঝছি। ঠিক আছে, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন বলতে কি বুঝছি, ধরে এটা ভালো করে বোঝো। আচ্ছা, এখানে অ্যালকিন বা অলিফিনিক পার্ট কোনটা? অলিফিনিক পার্ট হচ্ছে এটা, আর এখানে পার্টটা হচ্ছে এটা। তো কম্পেয়ার টু, আমি যদি ইথিলিন করি, কম্পেয়ার টু ইথিলিন করি, তাহলে এইখানে আমরা ভাবতেই পারি ইথিলিনের এখানে দুটো হাইড্রোজেনের একটা হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়েছে মিথাইল গ্রুপ দিয়ে, আর এখানেও একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে আরেকটা মিথাইল গ্রুপ দিয়ে। সো নাম্বার অফ সাবস্টিটিউশন ইন দ্যাট কেস হচ্ছে 2। আর এইখানে বিউট-1 এর ক্ষেত্রে আমার এদিকটা ইন্ট্যাক্ট আছে, এদিকটা ইন্ট্যাক্ট আছে, এইখানে একটা হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়েছে ইথাইল গ্রুপ দিয়ে। আমার এখন ইথাইল, মিথাইল, প্রোপাইল কি গ্রুপ দিয়ে সাবস্টিটিউশন হয়েছে সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমার কি কটা সাবস্টিটিউশন হয়েছে। ঠিক আছে, তো এখানে নাম্বার অফ একটা হাইড্রোজেন সাবস্টিটিউশন হয়েছে, সো এখানে নাম্বার অফ সাবস্টিটিউশন হচ্ছে 1। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, এন্ড যেটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন সেটা স্টেবল অ্যাজ, দেখো কিছু এক্সেপশন থাকে অবশ্যই, আমি সেগুলো বলবো কোনো কোনো সময় ঠিকই। তো যেটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন সেটা অবশ্যই স্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ মেজর প্রোডাক্ট। আচ্ছা, এইবারে তোমরা যদি একটু আগের ভিডিওগুলো দেখো, আমি কিন্তু অবশ্যই করে বলে দিয়েছি যে why but2in is more stable than that of but1in। আমি খুব চট করে একবার রিভাইজটা করে দিচ্ছি। but2in is stabilized by the plus I effect of two alkyl group as well as এটা যদি ফাংশনিং ইউনিট হয়, এটা হচ্ছে তার আলফা কার্বন, এখানে তিনটে ছটা আলফা হাইড্রোজেন, ছটা আলফা হাইড্রোজেন মানে ছটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, whereas in that case এখানে তো কিছু নেই, এখানে একটা আলফা কার্বন, এবং এ স্টেবল হচ্ছে একটা ইথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট দিয়ে, সেটা হচ্ছে প্লাস আই দিয়ে ভাবা, আরেকটা হচ্ছে গিয়ে দুটো আলফা হাইড্রোজেন, দ্যাট ইজ বাই দুটো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তো আমরা আগেই বলেছি যে যত নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বেশি হবে সেই কম্পাউন্ডটা তত বেশি স্টেবল হবে। তো তাহলে তোমাদের কাছে মাথায় ব্যাপারটা পরিষ্কার। দেখো, সেইট-জেফ রুল তো রুলের মতন বলে দিয়েছে, কিন্তু আমাকে তো কারণটা জানতে হবে যে কি কারণে এটা স্টেবল হলো, এবং যে স্টেবল আর অবশ্যই সে মেজর প্রোডাক্ট হবে। তো আমাদের কাছে কিন্তু আরেকবার করে ক্লিয়ার হয়ে গেল যে why but2in is stable than that of the but1in। এবং শুধু এটার অ্যাপ্লিকেশন দেখো, একটা জিনিস বোঝবার অনেক প্লাস পয়েন্ট আছে, যে এই রিজনটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমি অন্য কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ভাবতে পারবো যে এখানে কোনটা অ্যাপ্লাই হবে, কোনটা আমরা শিখেছিলাম, কোনটা আমরা জেনেছিলাম, যেটা কিন্তু অর্গানিকে সব সময় লাগে। আমি সব সময় এটা আমার মানে ধারণা যে অর্গানিকে ঠিক যেমন মানে একটা স্টেবিলিটি লাগে, একটা ডেপথ লাগে, ঠিক অঙ্কের মতন, যে আমি চারদিক থেকে আমার যদি জ্ঞানটা সঠিক হয়, তাহলে আমি কিন্তু মানে আমার ব্যাপ্তিটা অনেক ভালো হবে, পড়াটা অনেক সুন্দর হবে, আমি যে কোনো আননোন কোয়েশ্চেন সলভ করতে পারবো। ঠিক আছে, তো তাহলে ঠিক এই একই রকম ভাবে, যেমন এটা অ্যালকোহলের ক্ষেত্রেও একই রকম ভাবে প্রযোজ্য, যে আমি যদি অ্যালকোহলকে ডিহাইড্রেশন করি, আমার ক্ষেত্রেও আমি যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিই, তাহলে আমার এবং 165 ডিগ্রি 160 ডিগ্রি সেন্টিগ্রেড দিই, তো তাহলে আমার ক্ষেত্রে but1in and but2in হবে, এবং অবশ্যই করে but2in ইজ দ্য মেজর প্রোডাক্ট হবে। আমি ভাবতে পারছি যে তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা ডিহাইড্রেশন পড়লাম, ডিহ্যালোজেনেশন পড়লাম, তাদের একটু রিয়াকশন মেকানিজম জানলাম, তোমরা কারণ জানলাম। তাহলে ডি প্রসেস কিন্তু আমার এখনো শেষ হয়নি, আমার নেক্সট হচ্ছে ডিহ্যালোজেনেশন। তো দেখি নেক্সটটাতে আমি দেখি, নেক্সটটা হচ্ছে ডিহ্যালোজেনেশন। তাহলে নাম্বার 3 হচ্ছে ডি হ্যালো
হ্যালোজেনেশন, ডিহ্যালোজেনেশনে রিএজেন্ট হচ্ছে ডি মানে হচ্ছে মাইনাস হ্যালোজেন, মাইনাস হ্যালোজেন হবে। তো এখানে রিএজেন্ট হচ্ছে অ্যালকোহলিক জিঙ্ক ডাস্ট, অ্যালকোহলিক জিঙ্ক ডাস্ট এবং হিট, মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। তো তাহলে আমার তো দুটো হ্যালোজেন, তার মানে আমি খুব সিম্পল, এটার কেসে অনেক জটিলতা নেই, তো তাই আমি খুব সিম্পল ভাবে জাস্ট বলছি যে 1,2-ডাইক্লোরোইথেন একে যদি আমি অ্যালকোহলিক জিঙ্ক ডাস্ট দিয়ে, আমি কি অ্যাভয়েড করতে চাইছি বুঝতেই পারছো, জল অ্যাভয়েড করতে চাইছি। মেটাল থাকলে কিন্তু জল আমরা সব সময় রিয়াকশন মিডিয়ামে, আমি আগেও বলেছি ইথর মিডিয়াম হয়, এখানে মনে রাখবে অ্যালকোহলিক জিঙ্ক ডাস্ট এবং হিট দিয়ে তাহলে ডিহ্যালোজেনেশন হয়, হ্যাঁ। তো আমার হয় হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 প্লাস জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে। তাহলে ডি প্রসেস হলো ডিহাইড্রেশন, ডিহাইড্রোহ্যালোজেনেশন অ্যান্ড ডিহ্যালোজেনেশন। নেক্সট এবার একটু অ্যাড করি, হ্যাঁ, কিরকম ব্যাপার। নাম্বার 4, ভাবলেই অবাক লাগবে যে এটা করতে চাইছি আমি অ্যালকাইন, অ্যালকাইন টু অ্যালকিন। আচ্ছা, এটা অ্যালকাইন টু মানে ট্রিপল বন্ড থেকে আমি ডাবল বন্ড করব। তো এখানে অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে পার্শিয়াল পার্শিয়াল হাইড্রোজেনেশন, পার্শিয়াল হাইড্রোজেনেশন এবং এবং এইটা, এই রিয়েজেন্টটা তোমরা নামটা শুনেছো অল্প অল্প, এটাকে লিন্ডলার ক্যাটালিস্ট বলে, লিন্ডলার ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট এবং লিন্ডলার ক্যাটালিস্ট অথবা রেনে নিকেল দিলেও হয়, কিন্তু লিন্ডলার ক্যাটালিস্টে বেশি ইউজ করা হয়, যেখানে প্যালাডিয়াম ক্যাটালিস্ট is poisoned by calcium carbonate or barium sulfate in presence of small amount of sulfur and quinoline দেওয়া থাকতে পারে। তোমরা যদি এইটাই লেখো, কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে যে এখানে আমি পার্শিয়াল হাইড্রোজেনেশন করব, তাই ক্যাটালিস্টের ক্ষমতাটা কমাবো, মানে পয়েজেন্ট বাই ক্যালসিয়াম কার্বনেট অর বেরিয়াম সালফেট, ট্রেসেস অ্যামাউন্ট অফ সালফার, এটা অপশনাল, তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, আদারওয়াইজ কুইনোলিন মিডিয়ামে, ঠিক আছে। তো আমরা কি হয়, আমরা খুব সিম্পল কেস CH3 দাঁড়াও CH3 C ট্রিপল বন্ড CH3 প্রোপাইন, একে আমরা হাইড্রোজেন তো দিতেই হবে, না হলে রিয়াকশনটা করবে কি প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট অর বেরিয়াম সালফেট ট্রেসেস অ্যামাউন্ট অফ সালফার দিলে কি হয়, এই ট্রিপল বন্ডের মধ্যে একটা একটা পাই বন্ড রিডিউসড হয়, হয়ে গিয়ে হয়ে যায় CH3 CH ডাবল বন্ড CH3। আচ্ছা দেখো, এখানে কিন্তু একটা জিনিস শিখতে হবে, কি শিখতে হবে, আমি ইচ্ছে করে এরকম কম্পাউন্ড নিয়েছি, আমি অ্যাসিটিলিন থেকেও ইথিলিন করতে পারতাম, তাহলে আমার এই যে এইটা এখন যেটা বলছি সেটা বলার সুযোগটা থাকতো না, যে এখানে কিন্তু আমার সিস্যালকিন হয়, সিস্যালকিন হয়, এটা কিন্তু মনে রেখে দেবে, ঠিক আছে। সিস্যালকিন মানে এখানে আমার লিন্ডলার ক্যাটালিস্ট দিলে যে প্রোডাক্টটা হয় সেটা সিস ফর্ম হয়। তাহলে বুঝতেই পারছো আমি এমন কিছু বলতে চাইছি, চলেছি যে যেটাতে ট্রান্সঅ্যালকিন হয়, যেটাতে ট্রান্সঅ্যালকিন হয়, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার হয়েছে। লিন্ডলার ক্যাটালিস্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, লিন্ডলার ক্যাটালিস্টের নামটা তোমরা ক্লাস 10-এ অল্প শুনেছিলে, কিন্তু তখন তো অতটাও মাথায় থাকতো না, কিন্তু এখন ভালো করে বুঝলে। আমি তাই সিম্পল অ্যাসিটিলিন থেকে ইথিলিন না করিয়ে আমি বিউট-2-আইন থেকে বিউট-2-ইন, এবং এটা খুব ভালো করে মাথায় রাখবে যে এটা সিস্যালকিন হয়, ঠিক আছে। তো এইবারে তাহলে আরেকটা টাইপ অফ রিডাকশন যেটাও পার্শিয়াল রিডাকশন হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার এইটাই জাস্ট CH3 C ট্রিপল বন্ড CH3, এই রিডাকশনটার নাম, আচ্ছা দেখো আমি কিন্তু মাঝে মধ্যে নাম্বারিংটা করছি না, নাম্বারিংটা তোমরা নিজেদের মতন করে নেবে, এটা তো রিডাকশন পার্শিয়াল, এটা হচ্ছে বার্চ রিডাকশন, বার্চ রিডাকশন, বার্চ রিডাকশন। তো বার্চ রিডাকশনে কি হয়, বার্চ রিডাকশনে আমার
বিউ টু আয়নকে যদি আমার সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দেওয়া যায় তাহলে এখানে বিউটুইন হয়। এটা হচ্ছে অবশ্যই এটা রিডাকশন, অবশ্যই এটা রিডাকশন। CH3CH ডাবল বন্ড CH এবং এর যে ফর্মটা হয় সেটা হচ্ছে ট্রান্সফর্ম হয়। এটা খুব ভালো করে মনে রেখে দেবে যে এখানে অ্যালকিনটা হয় হচ্ছে ট্রান্সবিউটুইন, ট্রান্সবিউটুইন। ঠিক আছে, তাহলে একদম ক্লিয়ার হলো যে আমরা অ্যালকিন প্রিপারেশন হাইড্রোজেনেশন করলাম, আমরা ডি প্রসেস ডিহাইড্রেশন, ডিহাইড্রোহ্যালোজেনেশন এবং এইগুলো সমস্তগুলো পড়লাম। ঠিক আছে, এছাড়া যদি একটা কমপ্লিট বলা যায় তাহলে পাইরোলিসিস আর ক্র্যাকিং প্রসেস হয়। তো সেটা আমি একদমই বলছি না, সেটা জাস্ট একটু নামগুলো মাথায় রেখে দাও যে আমার বিউটেনকে বা ইথেনকে এগুলো স্ট্রং হিট করে ডিহাইড্রোজেনেশন করা। কিন্তু তোমরা একটা কল্পনা করো যে এটা হচ্ছে হাইড্রোকার্বন, তো হাইড্রোকার্বন গুলো খুব কম্বাস্টেবল। তো জানোই তো নিশ্চয়ই যে সিএনজি তে মিথেন থাকে, প্রোপেন বিউটেন থাকে এলপিজি তে, তা আমি ওগুলোকে হিট দেব, চূড়ান্ত রিস্ক একটা। সো আমরা মাথায় রাখলাম যে ক্র্যাকিং প্রসেসে আমার অ্যালকেন থেকে অ্যালকিন হয়, কিন্তু পড়ার মতন এতই জিনিস আছে তো আমি সেটাকে তাই গুরুত্ব দিলাম না। আর আরেকটা জিনিস জাস্ট বলে দিচ্ছি, অবশ্যই সেগুলো 12-এ গিয়ে পড়বে, যে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, মানে আমি কানে ঢুকিয়ে রাখছি কথাটা, যে আমরা যখন ওখানে সেইচেফ পড়লাম, সেইচেফ প্রোডাক্ট পড়লাম, সেরকম একটা হফম্যান প্রোডাক্ট হয়। তো সেটা অ্যালিফেটিক অ্যামিন যখন 12-এ উঠে পড়বে তখন পড়বে যে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টকে, ওটা আনস্টেবল কম্পাউন্ড, হিট দিলে সেখানে কিন্তু মেজর প্রোডাক্ট হয় বিউট-1 বিউটুইন নয়। তো এটা আমি জাস্ট বলে রাখলাম। তাহলে আমার কি হলো, আমার হলো অ্যালকিনের প্রিপারেশন হলো। এর নেক্সট হচ্ছে অ্যালকিন, অ্যালকিনটা হচ্ছে সবচেয়ে বড়। নেক্সট হচ্ছে আমরা রিঅ্যাকশনস অফ অ্যালকেন পড়বো। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। তাহলে আমরা নেক্সট আমরা আসবো, তাহলে আমি বলে দিলাম যে এখানে একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টকে হিট দিলে অ্যালকিন হয়, এবং তোমরা শুনে রাখলে ওই ব্যাপারটা যে ইন দ্যাট কেস হফম্যান প্রোডাক্ট অর্থাৎ লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন মেজর প্রোডাক্ট হয়। আর এছাড়া পাইরোলিসিস বা ক্র্যাকিং আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিঅ্যাকশন। আচ্ছা, রিঅ্যাকশনস এর আগে আমি একটু জাস্ট ফিজিক্যাল প্রপার্টিজ বলি। সাধারণত যে ইথিলিন, প্রোপিন অ্যান্ড বিউটিন, এই তিনটে কম্পাউন্ড হচ্ছে গেসিয়াস প্রোডাক্ট। ইথিলিনের একটু হালকা মিষ্টি গন্ধ আছে। আর এরপরে নেক্সট 14টা কার্বন হচ্ছে লিকুইড, এবং তারপরে হায়ার মানে 18th কার্বন থেকে সবাই হচ্ছে গিয়ে সলিড অ্যালকিন। এবং অবশ্যই করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যত আমার হেভি হবে, মলিকুলার ওয়েট যত বেশি হবে, তুমি লিকুইড ভার্সেস লিকুইডের ক্ষেত্রে আমরা বিপি বলবো, বয়লিং পয়েন্ট বলবো, আর সলিডের ক্ষেত্রে আমরা মেল্টিং পয়েন্ট বলবো, এবং সেগুলো অবশ্যই করে বাড়বে। হ্যাঁ, এই নিয়ে আমি বেশি মাথা ঘামাচ্ছি না। তো নেক্সট হচ্ছে কি আমাদের রিঅ্যাকশনসে আমি তৈরি করেছিলাম সব ডি প্রসেসে। তাহলে আমি যখন রিঅ্যাকশনস পড়াবো তখন নিশ্চয়ই সব অ্যাড করতে থাকবো, অর্থাৎ হাইড্রেশন, ওটা ডিহাইড্রেশন ছিল, ডিহাইড্রো হ্যালোজেনেশন মানে হাইড্রো হ্যালোজেনেশন। সো আমি শুরু করি যে হাইড্রো হ্যালোজেনেশন, হাইড্রো হ্যালোজেনেশন অবশ্যই করে এর আন্ডারে হাইড্রো হ্যালো সরি দ্বারা আমি রিঅ্যাকশনসে আমি ফার্স্ট রিঅ্যাকশন পড়াচ্ছি। এর আন্ডারে হাইড্রেশনও থাকবে, হাইড্রো হ্যালোজেনেশনও থাকবে। হাইড্রো হ্যালোজেনেশন বা এর আন্ডারে আমি লিখলাম বটে হাইড্রো হ্যালোজেনেশন, কিন্তু আমি যখন পড়াবো আমি মানে প্লাস এইচএক্স, আমি কিন্তু এই হাইড্রো হ্যালোজেনেশন ছাড়া আমি হাইড্রেশন পড়াবো বা আদার্স কোনো পোলার কম্পাউন্ড পড়াবো। কেন না, এখানে আমার একটা পড়ানোর বিষয় আছে, তাই জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো খুব সিম্পলটা তাও একটু বলে দিচ্ছি। এটা এখন একদম যে ইথিলিনকে যদি আমি এইচএক্স দিই, এইচসিএল দিই, অফকোর্স একদিকে এইচ, একদিকে এইচ, একদিকে সিএল নিয়ে CH3CH2Cl হবে।
হ্যাঁ, আমি ইচ্ছা করে আরেকটাও এরকম বলছি যাতে অন্য রকমটা তোমরা বুঝতে পারো, অন্য রকমটা তোমরা বুঝতে পারো। এইচ বিয়ার দিলাম, তাহলে যে কোনো একদিকে এইচ আরেকদিকে বিয়ার অ্যাড হবে, অর্থাৎ CH3 CH2 CH বিয়ার CH3 হবে। দেখো এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এরা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যালকিন, অর্থাৎ এর এই দিকটাও যা এদিকটাও তাই, অর্থাৎ এদিকে হাইড্রোজেন এদিকে ব্রোমিন অ্যাড করলেও যা হবে, এদিকে হাইড্রোজেন এদিকে ব্রোমিন অ্যাড করলেও সেই কম্পাউন্ডটাই হবে। কিন্তু অসুবিধাটা হবে যখন আমি অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন নেব, অর্থাৎ এখানে যদি আমি HBr বা HCl অ্যাড করি, তাহলে দেখো এর কিন্তু এ পাশ আর এ পাশটা এক নয়। তো প্রপার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ব্রোমিন অ্যাড হবে এখানে আর হাইড্রোজেন অ্যাড হবে এখানে, উল্টোটা নয়। আমি নিশ্চয়ই কারণ বলবো, উল্টোটা নয়, অর্থাৎ হবে হচ্ছে CH3 CHBr and CH3। এখানে একটা রুল আছে, রুলটা হচ্ছে মার্কোনিকফস রুল, মার্কোনিকফস রুল। হ্যাঁ, মার্কোনিকফস রুলে কি বলেছে, মার্কোনিকফস রুল কিন্তু তোমরা বইয়ের ভাষায় তৈরি করবে। ল যেমন ভাবে বলে যে বেসিক জিনিসটা তোমাকে ঠিক রাখতে হবে, বলছে যে একটা তোমার অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিনে যখন একটা পোলার অ্যাডেন্ডাম যোগ হয়, পোলার অ্যাডেন্ডাম মানে এটা হচ্ছে নেগেটিভ পার্ট, এটা হচ্ছে পজিটিভ পার্ট। এরকম পোলার অ্যাডেন্ডাম কি আছে, সমস্ত হাইড্রোহ্যালাইড গুলো আছে, হাইড্রোজেন সায়ানাইড আছে মাইনাস, এটা হচ্ছে ডেল প্লাস, তোমার জল আছে, রাদার জল তো সরাসরি অ্যাড হতে পারে না, তার জন্য আমার ডাইলুট সালফিউরিক অ্যাসিড নিতে হয়। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, জল অ্যাডের সময় H+ আর OH-। তো বলছে নেগেটিভ পার্ট অফ দ্য পোলার অ্যাডেন্ডাম, নেগেটিভ পার্ট অফ দ্য পোলার অ্যাডেন্ডাম join to this carbon atom of an unsymmetrical alkene। হ্যাঁ, যে সেই সমস্ত সেই কার্বনের সাথে অ্যাটাচড হবে which contains lesser number of hydrogen, অর্থাৎ এই দুটো কার্বনের মধ্যে এখানে একটা হাইড্রোজেন এখানে দুটো হাইড্রোজেন, তো যেহেতু এখানে একটি হাইড্রোজেন, সো নেগেটিভ পার্টটা এই কার্বনের সাথে অ্যাটাচ হবে, এটার সাথে হবে না, এটার সাথে হবে না। আচ্ছা, রুল তো রুলের ভাষায় হলো, কিন্তু কারণটা ভাবলে কিন্তু তোমাদের খুব মনে হবে যে এই তো আমরা তো কারণটা জানি যে কেন নেগেটিভ পার্টটা এই কার্বনের সাথে অ্যাটাচ হবে। তো একটু একটু করে তো আমাদের মেকানিজম বুঝতে হবে, তবেই না ভালো লাগবে। তোমাদের ওই কনসেপ্টটা যে কেমিস্ট্রি কিন্তু একটু মুখস্থ নয়, একটু মুখস্থ নয়, বারবার অভ্যাস, ভালো করে বোঝা, তাহলে দেখবে তোমাদের কখনো মনেই হবে না মা কি এত কটা রিয়াকশন মনে রাখতে হবে। এখনো পর্যন্ত নিশ্চয়ই তাই মনে হয়নি, এটাতেও মনে হবে না, কিন্তু রুলটা একটু মাথায় রাখবে। মেকানিজম পার্টটা কি, মেকানিজম পার্টটা খুব সোজা, তোমরা তখন অনেক শিখে গেছো। তো এই ধরো HBr, হ্যাঁ, তো মিথাইলের প্লাস আই এফেক্ট এই পাশে ঠেললে এই যে পাই বন্ডটা, যেখানে পাই বন্ডে ইলেকট্রন থাকে রিয়াকশন কিন্তু থ্রু পাই বন্ডই হয়, ঠিক আছে। এই পাই বন্ডটা মানে নিশ্চয়ই বুঝতে পারছো, এই পাশটা নেগেটিভ চার্জ, এই নিশ্চয়ই এই প্লাস পার্টকেই ধরবে, এই পাই বন্ডটা এই প্লাস পার্টকে ধরলো, এটা বেরিয়ে গেল। তো তাহলে এর থেকে যেটা আসবে CH3 CH+ CH3, এটা দেখো 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এবারে এই যে ব্রোমাইডটা বেরিয়েছিল, এই যে ব্রোমাইডটা বেরিয়েছিল এটা এখানে ঢুকলো, অর্থাৎ হয়ে গেল CH3 CHBr CH3। তাহলে বুঝতে পারলে যে কেন নেগেটিভ পার্টটা এই কার্বনের সাথে অ্যাটাচ হয়েছে, রুলের ভাষায় হয়। একটা ছোট্ট সুন্দর এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে যে এখানে যদি CH3 এর জায়গায় CF3 থাকে, ট্রাইফ্লোরাইড, ইন দ্যাট কেস, এটা আমি জাস্ট বোঝানো বলছি, ইন দ্যাট কেস এই ডিরেকশনটা তিনটে ফ্লোরিনের মাইনাস আই এফেক্টের জন্য এই ডিরেকশনটা কিন্তু এই রকমটা ঘুরবে, ঠিক আছে। তো আমি এটাই বললাম যে মূল ব্যাপারটা কিন্তু মেকানিস্টিক পাথেয়া থাকে, ঠিক আছে। ওকে ওকে, তাহলে মার্কোনিকফ রুল অনেক সময়তেই পরীক্ষা স্ট্রেট লিখতে দেয়, আর এমনিতে তোমরা জিনিসটা বুঝতে পারলে, ঠিক আছে। তো আমার যদি এটাকে হাইড্রেশনও করা হয়,
ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিলে, তো তাহলে প্রথমে OSO3H অ্যাড হবে, তারপরে জল অ্যাড করে OH অ্যাড হবে। অর্থাৎ এখানে যদি আমি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিই তাহলে আমার আইসোপ্রোপানল হবে, যদি HCN দিই তাহলে সায়ানাইড এখানে অ্যাড হবে, H এখানে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এই যে তোমার হাইড্রোহ্যালোজেনেশন, হাইড্রেশন, হাইড্রোজেন সায়ানাইড যে কোনো পোলার রিয়েজেন্ট অ্যাড হলে কি হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো এখানে আমি বলতে অনেক তো পারবো না, কিন্তু তোমাদের জিনিসটা থেকে ধারণা করতে হবে যে তাহলে এটাকে আমি অ্যাপ্লাই কোথায় করব। ওকে, ঠিক আছে, চলো এবারে আমরা নেক্সট রিঅ্যাকশনে যাই। তাহলে আমাদের হাইড্রেশন হলো। এবারে সেকেন্ডটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার টু না, এর আন্ডারেই পড়ছে অ্যান্টি মার্কোনিকফ রুল, সরি, অ্যান্টি মার্কোনিকফ কথাটা আমি পুরো বললাম না, অ্যান্টি মার্কোনিকফ রুল। আর এটাকে খারাশ এফেক্ট বলে, অথবা এটাকে খারাশ এফেক্ট বলে, অথবা এটাকে পারক্সাইড এফেক্টও বলে। ঠিক আছে, আমি লিখলাম না, পারক্সাইড এফেক্টও বলা হয়। কি হয় কেসটা, কি হয় কেসটা হচ্ছে এই সেম, অর্থাৎ আমি প্রোপেনই নিলাম এবং একে আমি HBr দিলাম এবং এখানে একটা অর্গানিক পারক্সাইড দিলাম। পারক্সাইড মানে অফকোর্স এটা হাইড্রোজেন পারক্সাইড নয়, পার অ্যাসিটিক অ্যাসিড, পার বেনজয়েক অ্যাসিড, যে কোনো অর্গানিক পারক্সাইড দিলাম। তাহলে অদ্ভুত ভাবে জাস্ট রিভার্স অফ মার্কোনিকফ রুল, অর্থাৎ নেগেটিভ পার্ট অফ এ পোলার অ্যাডেন্ডাম joined to this carbon atom which contains more number of hydrogen, অর্থাৎ কি হবে প্রোডাক্টটা হবে হচ্ছে CH3 CH2 CH2 Br, CH3 CH2 CH2 Br। ঠিক আছে, এটাকে অ্যান্টি মার্কোনিকফ অ্যাটাক বলে, এটাকে খারাশ এফেক্ট বলে, যেহেতু পারক্সাইডের প্রেজেন্সে হচ্ছে, দ্যাট ইজ ওয়াই এটাকে পারক্সাইড এফেক্টও বলে। এবার তোমাদের স্বাভাবিকভাবে, ও আরেকটা কথা, এটা কিন্তু শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে HBr এর জন্য, নট ফর HCl, নট ফর HI। নিশ্চয়ই করে আমি বলবো আর তোমরাই বা মেনে নেবে কেন, আমাকে তো কারণটা বলতেই হবে। যে আগে রিয়াকশন গুলোতে সবকটাতেই দেখলে যে আমার একটা কার্বনিয়াম আয়ন জেনারেট করেছে অ্যাজ এ রিয়াকশন ইন্টারমিডিয়েট বা কার্বন আয়ন, যাই হোক প্লাস বা মাইনাস চার্জ। তো আমি তোমাদের কিন্তু আগে পড়িয়েছিলাম ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, অর্থাৎ পারক্সাইড এফেক্ট দিলে এই রিয়াকশনটা ঘটে হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে। এবং ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, দেখো আমি তোমাদের এখন তো মেকানিজমটা বলবো না, পরে নিশ্চয়ই সময় পেলে যখন, কারণ আমাকে জিনিসটাকে পুরোটাকে কভার করতে হবে। এই ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে HBr ফার্স্টে পারক্সাইডের প্রেজেন্সে ফ্রি র্যাডিক্যাল মানে HBr ফ্রি র্যাডিক্যাল জেনারেট করে, যাই হোক। তো এই ক্ষেত্রে এবং এখানেও এই পাই বন্ডটা ফ্রি র্যাডিক্যাল জেনারেট করে। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যেমন কার্বনিয়াম আয়ন স্টেবিলিটি 3 ডিগ্রি দেন গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, কার্বন আয়ন হচ্ছে রিভার্স 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটি হচ্ছে 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান দ্যাট অফ 2 ডিগ্রি দ্যান দ্যাট অফ 1 ডিগ্রি। সেই কনসেপ্টটা এখানে কাজে লাগবে এবং কোনো না কোনো সময় সেটা আমি নিশ্চয়ই দেখাবো। অ্যাকচুয়ালি আমি এখন যেটা বলতে চাইছি যে HCl বা HI কেন পারক্সাইড দেখায় না, পারক্সাইড এফেক্ট করে না, বিকজ অফ HCl বন্ড হচ্ছে অত্যন্ত স্ট্রং, যেটা ঝট করে ফ্রি র্যাডিক্যালে অত ইজিলি ব্রেক করে না। আর জাস্ট রিভার্সটা হচ্ছে HI হচ্ছে অত্যন্ত উইক বন্ড, কারণ বিগ সাইজ আয়োডিনে সেটা খুব সহজে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করে। এবং আয়োডিন একটা খুব বড় বড় অ্যাটম যার মাথায় ফ্রি র্যাডিক্যাল, সেটা কি করে আই ডট নিয়ে আয়োডিন তৈরি করে দেয়। তো দ্যাটস ওয়াই HIও এটা অ্যান্টি মার্কোনিকফ রুল দেখায় না এবং HCl ও দেখায় না, অনলি ফর HBr। অর্থাৎ এমনই কম্পাউন্ড এটা দেখাবে যেটা নাকি খুব সহজে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করে। তো তাহলে আশা করছি তোমরা
মার্কোনিকফ রুল এবং অ্যান্টি মার্কোনিকফ রুল সুন্দর করে বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে রিয়াকশন উইথ আমি একদম ফোকাস রিয়াকশন উইথ একই সাথে করাবো cold dilute KMnO4 and as well as reaction with hot concentrated KMnO4 reaction with hot concentrated KMnO4 সুন্দর করে পরপর দুটো লিখলাম যে সুন্দর করে তোমরা বুঝবে বলে, ঠিক আছে। তাহলে আমরা এইটা সরি এটা করাবো, পরপর কেসগুলো আমি নিশ্চয়ই বলছি। তো নাম্বার 1 আমি পাশাপাশি দুটো করাবো, মানে কোল্ড ডাইলিউট দেব এবং হট কনসেন্ট্রেট দেব, তাহলে তোমরা তফাৎটা বুঝবে যে দেখো KMnO4 অক্সিডাইজিং এজেন্ট, এটাতে তো তোমরা সেই কবে জানো নিশ্চয়ই। তাহলে কোল্ড ডাইলিউট KMnO4 আর একই সাথে আমরা KMnO4 একই সাথে আমরা হট কনসেন্ট্রেটেড KMnO4 দেব, হট কনসেন্ট্রেটেড KMnO4 দেব। কি হয়, কোল্ড ডাইলিউট KMnO4 দিলে সিম্পল ইথিলিন গ্লাইকল হবে, দুটো OH অ্যাড হবে, সেই আমার অক্সিডেশনই হচ্ছে। আর হট কনসেন্ট্রেটেড দিলে এখানে 2 মলিকিউলস অফ কার্বন ডাইঅক্সাইড আছে। হট কনসেন্ট্রেটে টার্মিনাল কার্বন CH2 গ্রুপটা কিন্তু অক্সিডাইজড হয়। এটা দেখতে খুব দেখো আমি আরেকটা কেস দিচ্ছি, আমি কিন্তু আর কোল্ড ডাইলিউট বলছি না, কোল্ড ডাইলিউট যেখানেই ডাবল বন্ড থাকো সেখানে ডাইঅল হবে দুটো পরপর, হ্যাঁ। তো আমি এটা জাস্ট এই কেসটা বলছি, ধরো একে আমি হট কনসেন্ট্রেটেড KMnO4 দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে একটা টার্মিনাল CH2 আছে, সেটার জন্য হবে CO2, আর এই পাশের CH3CHটা আমার হয়ে যাবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভালো করে শুনবে, অ্যাসিটিক অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড, অফকোর্স তার সাথে জল হবে, ঠিক আছে। তো এবার যদি আমার এই কম্পাউন্ডটা এরকম হতো CH3CH ডাবল বন্ড CH3 and CH3, দেখো একে যদি আমি হট কনসেন্ট্রেটেড KMnO4 দিই, তাহলে আমার এই পোর্শনটা অ্যাসিড হবে, CH3 COOH, আর এই পোর্শনটা অ্যাসিটোন হবে CH3 C ডাবল বন্ড O and CH3 প্লাস H2O। খুব ইন্টারেস্টিং, মাথায় রাখবে, এগুলো কিন্তু খুবই দরকার লাগে, মাথায় রাখবে, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট রিয়াকশন। আচ্ছা আমি না যেহেতু রিয়াকশনের নাম্বার মনে করতে পারছি না, তো আমি বুলেট দিয়ে করাচ্ছি, ঠিক আছে। নেক্সট একটা ছোট্ট করে একটা রিয়াকশন বলছি, যে ইথিলিনকে যদি এয়ার মানে অক্সিজেনের প্রেজেন্সে, অক্সিজেনের সোর্সটা হচ্ছে এয়ার, হ্যাঁ, একে যদি আমি সিলভার পাউডার দিই, বেশ যথেষ্ট একটা কস্টলি রিয়েজেন্ট, সিলভার পাউডার দিই এবং যে কোনো তাহলে আমার হয় হচ্ছে ইথিলিন অক্সাইড, বা এটা প্রোপিনকে দিলেও হয়, অর্থাৎ যেটা হয় অক্সিরেন, তাকে যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে ট্রান্স ডাইঅল তৈরি হয়, সিস না। এটা যেমন সিস ডাইঅল তৈরি হয়, সিস মানে এটা এই সেন্সে সিস বলা যাবে না, এখানে দুটো CH2 আছে, এখানে কিন্তু একে যদি আমি হাইড্রোলিসিস করি তাহলে অফকোর্স CH2OH and CH2OH ট্রান্সফর্ম, এটা এক্স্যাক্টলি সেইভাবে ট্রান্স বলছি না, তো ট্রান্স ডাইঅল হয়, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়াকশনে যাব, সেটা হচ্ছে গিয়ে ওজোনোলিসিস, হ্যাঁ। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো সবে, ঠিক আছে, চলো আমরা নেক্সট যাচ্ছি ওজোনোলিসিস, ঠিক আছে। আমি আবারও বলছি ওজোনোলিসিসের খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওজোনোলিসিস। তো আমি সবচেয়ে সিম্পল কম্পাউন্ড করছি, ইথিলিনকে আমি ওজোন দিচ্ছি, ঠিক আছে। ওজোন তো অক্সিডাইজিং এজেন্ট, এটা অ্যাকচুয়ালি অক্সিডেশনই হচ্ছে, তো ইথিলিন ওজোনাইড তৈরি হয়,
ইথিলিন ওজোনাইড তৈরি হয়, বেশ একটা কুড়ে ঘর অবশ্য অ্যাসিটিলিনের সাথে বেশি হয়। আমি না এর সাথে আমি জিঙ্ক আর জল দিচ্ছি, ঠিক আছে? জিঙ্ক আর জল দিলে যদি সহজভাবে ভাবি এইভাবে এভাবে আর এটা কাটে, কিন্তু আমি যদি এইভাবে ভাবি এটা এইটা বন্ড করে, এটা এই বন্ড করে, এটা এইখানে যায়, ঠিক আছে? এটা এখানে যায়, যেটাতে তোমাদের ভাবলে সুবিধে তোমরা সেটাই করবে। এবং এখানে হয় হচ্ছে CH3 ডবল বন্ড, এখানেও হয় হচ্ছে CH2 ডাবল বন্ড, অর্থাৎ এবং তার সাথে হয় হচ্ছে জিঙ্ক অক্সাইড, তার মানে হচ্ছে 2 molecules of formaldehyde প্লাস জিঙ্ক অক্সাইড হয়। তো এই কনভার্সনটা কি হলো, তোমাদের এইভাবে আসে, তোমাদের মনে রাখতে হবে এভাবে, ইথিলিন টু ফর্মালডিহাইড, ইথিলিন টু ফর্মালডিহাইড, তোমাকে ওজোনোলিসিসটা বলতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যে জিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে যদি জিঙ্ক না দিতাম তাহলে এই ও আর H2O নিয়ে হাইড্রোজেন পেরক্সাইড হতো, হাইড্রোজেন পেরক্সাইড কিন্তু ফার্দার একে অক্সিডাইজ করে দেবে। সো তো হাইড্রোজেন পেরক্সাইডটাকে আটকানোর জন্য জিঙ্ক দেওয়া হয়, যেটা জিঙ্ক হাইড্রোজেন পেরক্সাইডের সাথে রিয়াকশন করে, মানে রোল অফ জিঙ্ক এখানে কি জিঙ্ক অক্সাইড ফর্ম করে, ঠিক আছে? তো জাস্ট আরেকটা কম্পাউন্ড বলবো, যে CH3 CH ডাবল বন্ড CH CH2 CH3, ইচ্ছা করে একটা অ্যাসিমেট্রিক্যাল নিলাম, একে যদি ওজোন দিয়ে এবং ফলোড বাই জিঙ্ক ওয়াটার দিয়ে, জাস্ট এবার একটু বুদ্ধি করে বলছি, যে এই এই পাই বন্ডটা এই পাই বন্ডটার এখান থেকে যেখানে ডাবল বন্ড আছে সেই দিকে দুটো ডাবল বন্ড ও হয়, মানে বলছি সেটা হচ্ছে CH3 CH, এই ডাবল বন্ড ও, আর এই পাশ থেকে আমার CH ডাবল বন্ড ও CH2 CH3 হয়, অর্থাৎ ইথানল, 1 molecule of ইথানল and 1 molecule of প্রোপানল হয়, ইথানল and বা অ্যাসিটালডিহাইড and 1 molecule of প্রোপানল হয়। আমি তোমাদের এইভাবে কেন শেখালাম, যে চটজলদি তোমার করার জন্য। জাস্ট একটা বলছি, যে যদি বলে একটা কম্পাউন্ড X gives on ozonolysis followed by hydration zinc water, ওজোনোলিসিস ফলোড বাই, দেখো ওজোনোলিসিস বলা মানে তার সাথে এটা দিয়েই দিয়েছে, হ্যাঁ, it gives 1 molecule of acetone or propanone and 1 molecule of formaldehyde. Identify X, তখন তোমরা কি করবে, এটা তোমাদের বোঝার জন্য বলছি, দুটো কার্বনিল কম্পাউন্ডের C ডাবল বন্ড ওটাকে মুখোমুখি রাখবে, এই যে ডাবল বন্ড ও CH2 রাখবে, তারপরে এইটাকে উড়িয়ে দেবে, এটাকে উড়িয়ে দেবে, দিয়ে এখানে CH3 ডাবল বন্ড CH2, অর্থাৎ এই কম্পাউন্ডটা হচ্ছে 1 2 3 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন, হ্যাঁ, প্রোপিন, এটা হচ্ছে এই কম্পাউন্ড X। এইরকম কিন্তু হামেশাই আসে, ঠিক আছে? তাহলে একটা জিনিস বলে দিলাম। তো এই হয়ে গেল আমাদের ওজোনোলিসিস, ঠিক আছে? একদম লাস্ট রিয়াকশন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে লাস্ট রিয়াকশন অফ অ্যালকিন হচ্ছে অতটাও অ্যালকাইনের যতটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পলিমারাইজেশন। তোমরা আগেও পড়েছিলে যে ইন সংখ্যক ইথিলিনকে যদি আমি যে 200 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড পার অক্সাইড দিয়ে ইন সংখ্যক ধরো CH2 ডাবল বন্ড CH2 আমি হিট দিই 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এনি পার অক্সাইড দেওয়া হয় রিয়াকশনটাকে ভালো করবার জন্য। তো তাহলে কি হয়, আমার পলিমারাইজেশন CH2 হোল এন হয়। তো এটা ইথিলিনের পলিমার, দ্যাট ইজ পলিথিন। তো এরকম ভাবে আমার যে কোনো ডাবল বন্ডের পলিমারাইজেশন হয়, ঠিক আছে? যে কোনো ডাবল বন্ডের পলিমারাইজেশন হয়, ঠিক আছে? ওকে,
এছাড়া আছে আমাদের জিগলার নাটা ক্যাটালিস্ট বা আমার বেঞ্জল, এগুলো জাস্ট নামগুলো মনে রাখছি, যে পলিপ্রোপিন হয়। আর আরো যদি আমি রিয়াকশনকে একটু এগুলো যদিও 12 এ পড়বো, যে CH3 CH ডাবল বন্ড CH2, একে যদি NBS দেওয়া হয়, NBS হচ্ছে এটা N ব্রোমো সাকসিনামাইড, N ব্রোমো সাকসিনামাইড। তাহলে এই যে পাশের এই কার্বনটাকে অ্যালাইল কার্বন বলে। এই কম্পাউন্ডটা সাবস্টিটিউটেড বাই ব্রোমিন হয়, সাবস্টিটিউটেড বাই অ্যালাইলিক ব্রোমিন হয়, ইন ব্রোমো সাকসিনামাইড। এগুলো আমরা নিশ্চয়ই করে 12 এ বলবো, ঠিক আছে? ওকে। আর আমরা যে হ্যালোজেনেশনটা বলিনি, তো তোমরা নিশ্চয়ই জানো যে যে কোনো ডাবল বন্ড কম্পাউন্ডকে যদি আমি ব্রোমিন ইন CCl4 দিই, CCl4টা কিন্তু দিতেই হবে, জল দিলে কিন্তু প্রোডাক্ট আলাদা হবে আমার CH2Br and CH2Br, এবং খুব সিম্পল ভাবেই জানো এটা রেড কালারটা ডিকালারাইজ করে, এটা একদম ইজি রিয়াকশন। এছাড়া হাইড্রোবোরেশন রিয়াকশন আছে, মার্কিউরেশন ডিমার্কিউরেশন আছে। এই রিয়াকশন গুলো আমরা 12 এ গিয়ে পড়বো, যে আমরা কি করে প্রোপিন থেকে 1 ডিগ্রি অ্যালকোহল করতে পারি। তো ওটা হচ্ছে হাইড্রোবোরেশন রিয়াকশন। ওগুলো যখন অ্যালকোহল প্রিপারেশন করব, তখন তো এই অবধি অ্যালকিনটা অনেকটা বড় রিয়াকশন, তো সেটা এই অবধি থাকলো। নেক্সট আসছি আমরা অ্যালকাইন নিয়ে। অ্যালকাইন কিন্তু অপেক্ষাকৃত ছোট, ঠিক আছে? ওকে, এই অবধি থাকলো। তোমরা প্র্যাকটিস করবে। কিভাবে করবে? ধরো কনভার্সন, আমরা যা যা করলাম, ধরো আমাকে বললো বিউট টু ইন থেকে অ্যাসিটালডিহাইড, আমরা কি করে করব অ্যাসিটালডিহাইড? বা আমাকে বললো হচ্ছে প্রোপাইল ক্লোরাইড টু, এইভাবে নিজেকে চেক করবে, প্রোপাইল ক্লোরাইড টু প্রোপিন। হ্যাঁ, তো আমরা কি করে করব? আমরা ইথিলিন টু, আমাকে বলা হলো প্রোপানল টু প্রোপিন। হ্যাঁ, প্রোপানল টু প্রোপিন। তো এইরকম ভাবে আমরা কনভার্সন গুলো দেখবো, ঠিক আছে? ওকে। তারপরে অনেকেই ইচ্ছা করলে করা যায়, যে আমাকে যে বললো প্রোপিন টু ও ব্রোমোপ্রোপেন। হ্যাঁ, তো এই রকম কনভার্সন তোমরা করবার চেষ্টা করবে। মাল্টি স্টেপ, এটা একদম সিম্পল, 11 এ খুবই সিম্পল আছে, স্ট্রেট রিয়াকশন আছে। নেক্সট আমরা অ্যালকাইন নিয়ে ফিরছি। ওকে।